আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের গণিতের নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15 জুলাই 2024 সালে। তোমরা জানো যে তোমাদের 13 তারিখের পরীক্ষাটি জুলাই মাসে হবে না, আগস্টের 3 তারিখে সংগঠিত হবে। তার জন্য আমরা 15 তারিখের যে পরীক্ষাটি সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এটা কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন, অনেকে কিন্তু বোঝো না যে নমুনা প্রশ্ন মানে সাজেশন, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন তোমাদের হবে। অনেকে আবার এই প্রশ্ন পড়ে মুখস্থ করে বসে থাকো, এটা না, এইটার মতো করে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এইরকম টাইপের আসবে। তো সাজেশনের প্রথমে মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো পড়তে হবে, তারপরে নমুনা প্রশ্নগুলো পড়তে হবে। এখন দেখো, ফাঁকা জায়গাগুলো বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? তোমরা যখন শিক্ষণকালীন মূল্যায়ন ছিল তোমাদের ক্লাসে, তোমাদের স্যাররা একক কাজ, দলীয় কাজ, বিভিন্ন পৃষ্ঠায় কাজগুলো ছিল, অনুশীলনীতে যে অঙ্কগুলো ছিল সেগুলো তোমরা প্রথমে করবা, তারপরে এই নমুনা প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে? যেমন দেখো, এটা নমুনা প্রশ্ন 1 নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটির নাম হচ্ছে মূল্যায়ন একাডেমি। তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটি ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে আমরা মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আপলোড দিয়ে দেবো। দেখো, আমাদের প্রশ্নটির একটা প্রকল্প অনুসারে কাজটা করতে হবে। প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ, এরকম। তো পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ বা রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। মানে যে স্কুলে যত বেশি গাছপালা রয়েছে সেই স্কুলটা তত বেশি ভালো, এটাই বোঝাতে চেয়েছে। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করে তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে, ঠিক আছে? তো আমাদের এইগুলো খুঁজে বের করতে হবে। এর জন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত 3টি কাজ করবে। আমাদের 3টি কাজ করতে হবে। কাজ ক কাজ, কাজের ভিতরে আবার 2টা কাজ রয়েছে, দলগত কাজ 1 এবং একক কাজ 1। আবার কাজ খ কাজে কাগজের অপচয় কমায়, গাছ বাঁচায়, এটা হচ্ছে জোড়াই কাজের করতে হবে। এবং গ নাম্বার কাজে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি, দলগত কাজ 3, 2 এবং একক কাজ 2। এখানে আবার দুইটা কাজ রয়েছে, ঠিক আছে? যাই হোক, এখানে প্রথম 1 নাম্বার মানে কাজ কত কি করতে হবে? বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপতে হবে। কিভাবে মাপবো? আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তার নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ যেমন আম গাছ, কাঁঠাল গাছ, বট গাছ গড়ে প্রতি বছর প্রায় এত এত লিটার অক্সিজেন তৈরি করে, মানে 1 বছর। অর্থাৎ একটি গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে, মানে প্রতিদিন, মানে একদিনে। তারপরে বলা হচ্ছে যে অন্যদিকে একটি ছোট গাছ, মানে ছোট গাছ বলতে যেমন গোলাপ গাছ, ঠিক আছে, এটা ছোট গাছ, তো গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো যে একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। তার মানে দেখছো, এখানে 378 লিটার গাছ আর একটা গাছে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। তাহলে একটা গাছে কিন্তু একটা লোকের হয় না, যতগুলো লোক তার চেয়ে বেশি কিন্তু গাছের প্রয়োজন হয়, তাই না? তার মানে 378 লিটার যদি অক্সিজেন লাগে, তাই একটা গাছ দিয়ে তো পূরণ হয় না, আরো বেশি লাগবে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কিনা, আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা তৈরি করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন, মানে আমাদেরকে পরিকল্পনা তৈরি করতে হবে। তাহলে দলগত কাজ 1, এখানে বলা হচ্ছে যে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা এবং হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় উত্তর লিখতে হবে। দেখো, এখানে 5টা প্রশ্ন রয়েছে, এখানে স্ক্রিনশট দিয়ে তোমরা 5টা প্রশ্ন দেখো, আমরা উত্তর লিখবো প্রত্যেকটা, মানে আবার এখানে উত্তর লিখবো, তখন আবার 5টা প্রশ্ন পড়বো। যেমন ক নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন 1.1, বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। মানে আনুমানিক গুণে তোমরা দেখতে পারো তোমাদের স্কুলে যে, ঠিক আছে, কতটি আছে, 100টি আছে। অনেকের স্কুলে তো কোনো গাছই নাই, ঠিক আছে, এরকম। সপ্তম শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে
মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট কতজন, মানে তোমাদের যে শাখায় তোমরা আছো শুধুমাত্র ওই শাখার লোকজন, তারপর তোমাদের যে শিক্ষক রয়েছেন এবং তোমাদের বিদ্যালয়ে যতজন কর্মচারী আছে মোট কতজন। তো মোট শিক্ষার্থী আছে 50 জন, আর শিক্ষার্থীর সকল শিক্ষক আছে, বিদ্যালয়ের সকল শিক্ষক আছে 30 জন এবং কর্মচারী আছে 5 জন। তাহলে মোট জনসংখ্যা কত হবে, সবগুলোকে যোগ করে দিতে হবে। এখানে কত হলো, 85 জন হলো। এখন তোমাদের ক্লাসে যতজন হয় শতজন গুলো তোমরা হিসাব করে লাগবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন 3 নম্বর, মানে 1.3, বিদ্যালয়ে প্রাঙ্গণে বা আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে, দেখো এটার উত্তর হচ্ছে একটা বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। সুতরাং 100টি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 গুণ 100। ঠিক আছে, 100টি বড় গাছ রয়েছে না, আমরা হিসাব করে দেখলাম যে 100টি গাছ, আর একটা বড় গাছ হচ্ছে 274 লিটার অক্সিজেন তৈরি করে। তাহলে একটা গাছ যদি 274 লিটার অক্সিজেন তৈরি করে তাহলে 100টি গাছ কতটি, তাহলে গুণ করতে হবে। গুণ করলে কত হয়, 274 এর সাথে 100 যদি আমরা গুণ করি তাহলে 27,400 লিটার অক্সিজেন তৈরি করবে। ঠিক আছে, গুণ করে দেবো আমরা। তারপরে সপ্তম শ্রেণীতে তোমরা যে শাখায় তোমার যে শাখায় আর কি মোট যে জনসংখ্যা, মানে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। যেমন দেখো, একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। তাহলে আমাদের ওইখানে একটু আগে দেখলাম হিসাব করে যে মোট আমাদের 85 জন লোক আছে আর কি, সবকিছু মিলে ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মচারী মিলে। তাহলে মোট কতগুলো গড়ে প্রতিদিন প্রায় একজন আছে কত, 378, আর আছে লোকজন সংখ্যা আছে কত, 75 জন। তাহলে এটার সাথে গুণ করতে হবে। গুণ করলে কত হয়, দেখো এখানে দেখো একজনের প্রয়োজন হচ্ছে 378, 378, আর লোক সংখ্যা কত ছিল দেখো, 85 জন। তাহলে গুণ করলাম, তার মানে এখানে 32,130 লিটার, 32,130 লিটার অক্সিজেন গ্রহণ করে। তারপর 5 নম্বর প্রশ্ন, তোমার শাখায় সকলের জন্য, মানে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কিনা দলের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নাও। ঠিক আছে, এবং যদি প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কিনা, গাছ না থাকলে কি করা যায়, এই প্রভৃতি লিখতে হবে। ঠিক আছে, এরকম। তাহলে আমার শাখায় সকলের জন্য প্রায় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে না। প্রয়োজনের সংখ্যক বড় গাছ আমাদের বিদ্যালয়ে নেই, তাই বেশি করে গাছ লাগাতে হবে। ঠিক আছে, দেখো আমরা এখানে আমাদের আমাদের প্রয়োজন হচ্ছে কত লিটার, 32,100 কত 30 লিটার অক্সিজেন তৈরি হয়, তাই না, তৈরি মানে প্রয়োজন আর কি। কিন্তু আমাদের আছে কত, গাছ আছে মাত্র 100টা। 100টাতে কয় লিটার উৎপন্ন হচ্ছে দেখো, 27,000, এই যে 27,400 লিটার অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে 27,400 লিটার যদি তৈরি হয় তাহলে আমাদের বিদ্যালয়ে তো ঘাটতি হয়ে যাচ্ছে, তাই না, আমাদের লাগবে 32,000। তার মানে বড় গাছের সংখ্যা আরো বাড়াইতে হবে, তাহলে গাছ আমাদের লাগাতে হবে। ঠিক আছে, তারপরে দেখো একক কাজ একক কাজ একে, আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। তো তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। এখানে আমাদের 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, 7টা প্রশ্ন আমরা করলাম। তাহলে প্রথম প্রশ্ন ছিল তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে তুমি এটা উত্তর এইভাবে লিখবা, যেমন দেখো, ধরি আমার পরিবারে, মনে করো তোমার পরিবারে 5 জন জনসংখ্যা, তো 5 জন যদি থাকে তাহলে একজনের অক্সিজেন লাগে কত লিটার, 378 লিটার একজনের জন্য। তাহলে 5 জনের জন্য কত হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, 378 এর সাথে 5 গুণ করে দেবো। দেখো মানে 300, দেখো 378 এর সাথে কত 5 গুণ করবো, কেন আমাদের পরিবারে আছে 5 জন, সেইভাবে কত 1890 লিটার, 90, হ্যাঁ 1890 লিটার। তারপরে 2 নম্বর প্রশ্ন, গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখতে হবে। দেখো এখানে আমার পরিবারে অক্সিজেন লাগে, একটু আগে দেখলাম আছে 1890 লিটার। গড়ে মানুষের অক্সিজেন এবং পরিবারের অক্সিজেন, মানে একজন মানুষের গড়ে কত লিটার লাগে আমরা একটু আগে দেখেছি, 378, আর এখানে আমাদের পরিবার লাগতেছে কত 1890। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো যদি আমরা ভাগ করি, এরপর আছে কত 378, এটাকে আমরা ভাগ করব কত 1890 দ্বারা।
যদি আমরা ভাগ করি, কাটাকাটি করি, তাহলে দেখো এরকম আসে, উপরে আসে 1 আর নিচে আসে কত 5, 1:5 হয়ে যাবে। ঠিক আছে, 1:5, অর্থাৎ এই যে দেখো এইভাবে কাটাকাটি করলাম, 378, এই 378 এর 78 1890 এর ভিতরে দেখো আমরা যদি 378 দিয়ে কাটি, এটা 1 হবে, আর এই 378 এর ভিতরে যায় 5 বাড়া, তাহলে 1:5 এইভাবে। ঠিক আছে, তারপর দেখো 3 নাম্বার, তুমি যে অনুপাত লিখেছো তা একটা সমতুল অনুপাতে প্রকাশ করো। এখন দেখো আমরা লিখেছি এরকম, তাই না, 1/5। এখন সমতুল অনুপাতে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে, উপরেও যে সংখ্যা মনে করি উপরে 2 দ্বারা গুণ করলাম, নিচেও আমাদের সেই 2 দ্বারাই গুণ করতে হবে। তাহলে উপরে কত হলো, 2 এর 2, আর নিচে হচ্ছে 5 দুগুণ 10 হয়ে গেল। তাহলে যে 2/10 এটা একটা সমতুল অনুপাত হয়ে গেল, সমতুল অনুপাত। ঠিক আছে, তারপর দেখো 4 নাম্বার, তোমাদের পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন হয়। খেয়াল করো, এখন বড় গাছ 200 এখানে 274 হবে। ঠিক আছে, 274 লিটার অক্সিজেন দেয় একটি গাছ, অতএব এত লিটার অক্সিজেন দেয় কয়টি গাছ হবে। তাহলে এটাকে 274 দ্বারা ভাগ করে নিতে হবে। ঠিক আছে, এই যে দেখো 1890 লিটার তো আমাদের প্রয়োজন, আর এখানে 274 আছে একটা গাছে দেয়, তাহলে আমাদের কয়টা গাছ লাগবে, আমাদের গাছ লাগবে হচ্ছে প্রায় 7টা গাছ, মানে 6.89, ওই যে এতটি গাছ লাগে, তো 5টা গাছ তো আর হয় না, তাহলে 7টা গাছ লাগবে আমাদের। ঠিক আছে, কম হলে হবে না। 5 নম্বর প্রশ্ন, তোমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কিনা। তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। এখন দেখো উত্তর হচ্ছে, আমার পরিবারের জন্য 7টি গাছ দরকার, আমার পরিবারের গাছ রয়েছে 9টি, তাহলে আমার পরিবারের বেশি গাছ আছে কয়টা, এই যে 9 থেকে আমরা 7 বিয়োগ করে দেবো, তাহলে কয়টা হচ্ছে 2টা, অর্থাৎ পূর্ণ সংখ্যা হলো +2। ঠিক আছে, আবার 5 নং দেখো, 6 নম্বর, 6 নং যেই সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। এখন 6 নম্বরে আমরা কত পেলাম, +2 না, এর বিপরীত সংখ্যা কত, -2, এরকম ভাবে। 7 নম্বর প্রশ্ন, তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখা ব্যবহার করে দেখো। আমাদের সংখ্যা রেখা ব্যবহার করে দেখাতে হবে। দেখছো সংখ্যা রেখা এরকম হয়, দেখছো এই যে এখান থেকে 0, এইদিকে গেলে -2, ওদিকে গেলে +1 +2 +3 এরকম। আমাদের আছে কয়টা, 2টা না, বেশি সংখ্যা আছে 2টা, আমার পরিবারে 2টি গাছ বেশি আছে, তাহলে যে এখানে এরকম একটা গোল চিহ্ন দিতে হবে। ঠিক এইভাবে, তাহলে শেষ, তোমাদের যে করা থাকবে সেই ঘরে দিবে আর কি। তো এখানে খ নাম্বার যে প্রশ্ন, জোড়ায় কাজ হচ্ছে কাগজের অপচয় কমায় গাছ বাঁচায়। ঠিক আছে, দেখো এখানে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি। তোমরা কি জানো এই কাগজ দিয়ে কি দিয়ে তৈরি হয়, কি দিয়ে কাগজ তৈরি করে। এই কাগজ তৈরির জন্য একটি বড় প্রধান কাঁচামাল হলো কাঠ, যা আমরা পাই গাছ থেকে। হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ মানে আম গাছ, বট গাছ, এগুলো থেকে প্রায় এতটি 10,000 পাতা মানে A4 সাইজের পাতা, এইগুলো কাগজ তৈরি করা যায়। তাহলে মানুষ কত বেশি কাগজ ব্যবহার করবে, মানে যত বেশি কাগজ ব্যবহার করবে তত বেশি গাছ লাগবে। একবারে আমরা যদি সচেতন হই, মানে এই কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি, তাহলে আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে। এরপর আমাদেরকে জোড়ায় কাজ দেওয়া হচ্ছে, জোড়ায় কাজ আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। তোমার শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো তোমরা, তাই না, যেমন দেখো পোস্টার পেপার বা পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ প্রভৃতি তোমরা ব্যবহার করো। যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ ধরে হিসাব করো। কাগজ সংখ্যা হিসাব করার প্রক্রিয়াটি দুজন আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলোর সমাধান করো। এখানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমরা তো জোড়ায় আলোচনা করবে, তাই না, তোমরা দুইজনে গত 5 মাস বলতে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত সপ্তম শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো। তাহলে মোট কতটি, দেখো মোট মনে করো 300টি কাগজ আমরা ব্যবহার করেছি আনুমানিক। তোমরা দুইজন সপ্তম শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি 1/3 অংশ কম ব্যবহার করতে, তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো। দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করতে হবে। ঠিক আছে, মানে দশমিক সংখ্যা যদি আসে তাহলে পূর্ণ সংখ্যা ব্যবহার করতে হবে, তাই পরবর্তী পূর্ণ সংখ্যা।
এখন দেখো, যদি কাগজের ব্যবহার কমানো হয়, আচ্ছা এখানে দশমিক সংখ্যার মানে কি মনে করো 3.5 আসলো, তাহলে তোমরা এই ক্ষেত্রে 4 লিখতে হবে, ঠিক আছে, এরকম। তাই বলতেছে যে দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করবে, এরকম। এখন দেখো, যদি কাগজের ব্যবহার কমানো হয় তাহলে মোট ব্যবহার করা যেতে পারে কতটি কাগজ? 300 থেকে 100 বিয়োগ করবো, 200 হবে। এখন কথা হচ্ছে যে কেন আমরা এটা করলাম, 300 থেকে 100 কেন বিয়োগ করলাম, 200টি কাগজ আমরা কিভাবে পেলাম? এখানে বলেছে না 1/3 অংশ, 1/3 অংশ। আচ্ছা, তো এই 1/3 অংশ আমরা কম ব্যবহার করতেছি, তাই না? তাহলে দেখো, মোট অংশ মনে করলাম 1 অংশ, এখান থেকে আমরা কম ব্যবহার করা অংশটা বিয়োগ করে দেবো, তাহলে কতটুকু আমরা ব্যবহার করতেছি সেটা বের হয়ে যাবে। এখন এখানে 3 হচ্ছে লসাগু, তাহলে 3 মাইনাস 1, তার মানে উপরে থাকে কত, 2 ভাগ কত, 3। এখন এত অংশ আমরা ব্যবহার করতেছি, এই যে 2/3 অংশ ব্যবহার করতেছি, তাহলে কার 2/3 অংশ, 300 এর 2/3 অংশ। এখন এটাতে যেটা কাটাকাটি করি তাহলে 100 হয়, 100 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 200 হয়, তাই না? তাহলে দেখো, এই যে 200টি কাগজ ব্যবহার করা হতো, মানে 200টি কাগজ আমরা ব্যবহার করতেছি, এই জন্য 100 বিয়োগ করে দিলাম, ঠিক আছে, এই জন্য। অথবা আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, এই যে এইভাবে 300 বিয়োগ হচ্ছে 1/3 ইন্টু 300, ঠিক আছে। তাহলে কত হয় দেখো, এটার মধ্যে কয়বার যায়, 100 বারা, একের সাথে 100 গুণ করলে 100 হয়, আর 300 থেকে 100 বিয়োগ করলে 200 থাকে। এইভাবে আমরা হিসাব করলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন 3 নম্বর, 2 নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল তাই বের করতে হবে, ঠিক আছে। দেখো, আমরা প্রথমে কাগজ ব্যবহার করেছিলাম কতটা, 300টি। এখন ব্যবহার কমালে কাগজ ব্যবহার হয়েছে কত, 200টি, এবং ব্যবহার কমেছে কয়টা, 100টি। এখন এই 200 কে ভাগ করব হচ্ছে 300 দ্বারা, তাহলে আমরা অনুপাতটা পেয়ে যাব। কিভাবে পেলাম দেখো, 200টি তো আমরা পরে ইউজ করছি, তাই না, আর 300টি আগে আগে ব্যবহার করতাম, এটাকে ভাগ করে এটাকে 100 দ্বারা গুণ করে দেবো, তাহলে কত হয় দেখো, কাটাকাটি করতে হবে, এটা সাথে এটা কাটা গেল, এই শূন্য এই শূন্য কাটা। 200 কে যদি আমরা, দেখো এখানে 200 কে যদি আমরা ভাগ করি, 200 ভাগ হচ্ছে কত, 3, তাহলে এখানে কত আসে দেখো, ভাগফল আছে 66.67, 6.7 লিখতে পারি এরকম, বা 6ও লিখতে পারো, 6, ঠিক আছে, এত পার্সেন্ট এইভাবে। তারপরে 4 নম্বর প্রশ্ন, তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন যদি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল মানে 1 মাসে পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে, এটা বলছে। এখন 30 দিনের মধ্যে দেখো, চতুর্থ দিনে এবং কত দিনে, ষষ্ঠ দিনে, তাহলে চতুর্থ এবং ষষ্ঠের লসাগু কত হয়, 6 হয়। দেখো কিভাবে, 4 এবং 6 এর লসাগু কত, 2 দিয়ে ভাগ করলাম, 2 3, 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12 হচ্ছে লসাগু। এক মাসে তাহলে 30 কে 12 দ্বারা ভাগ করতে হবে। দেখো, আমরা যদি 30 কে যদি 12 দ্বারা ভাগ করি, 30 ভাগ হচ্ছে 12, কত আসে এখানে, এই যে এই মানটা আসে 2.5। 2.5 তার ব্যবহার করা যাবে না, দুইবার আর কি একই দিনে পোস্টার পেপার ব্যবহার হবে, ঠিক আছে, এরকম 3 দিনের। এবার 5 নম্বর প্রশ্ন, ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারে প্রায় 3/5 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। এখন প্রথম প্রশ্ন, ক নম্বর, তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? মনে করো 30 জন, বা আরো যদি কম বেশি হয় তাহলে লিখবা শিক্ষক মোট কতটি পেপার নিয়ে এসেছিলেন, ঠিক আছে। দেখো, শিক্ষক প্রতি শিক্ষার্থীদের পেপার দিয়েছিলেন 2টা করে, তাহলে 30 জন শিক্ষার্থীকে পেপার দিলেন হচ্ছে কয়টা, 2টা করে দিলে তাহলে 60টা লাগবে, 60টা। শিক্ষার্থীদের দেওয়া মোট পেপার সমান শিক্ষকদের আনা মোট পেপারের কত, 1/5 অংশ। এখন এখানে মোট দেওয়া শিক্ষার পেপার কত, 60টা, শিক্ষকের আনা মোট পেপারের অংশ কত, 3/5 অংশ। এখন এখান থেকে আমরা শিক্ষকের মোট পেপারের সংখ্যা বের করব, তাহলে কি হয়ে যাবে, এটা 60, আর এই পাশে যে সংখ্যাটা ছিল এই পাশে যা দেখছো উপরে 5 চলে যাবে, নিচে 3 চলে যাবে, মানে উল্টে যাবে। এটা এর মধ্যে কয়বার যায়, ঠিক আছে, 3 এর ভিতর কয়বার যায়, 20 বার যায়। 20 এর সাথে যদি 5 গুণ করে দিই তাহলে কত হয়, 100 হয়ে গেল। এরপর প্রশ্ন বলছে যে, গ নম্বর, তোমাদেরকে দেওয়া অংশের মূল্য যদি 450 টাকা হয়, তাহলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত হবে? এখন মোট শিক্ষার্থী 60 জন ছিল, 60টি পেপার বা পেপারের মূল্য হয় কত টাকা, 490 টাকা।
ঠিক আছে, তাহলে প্রতিটি পেপারের মূল্য কত হচ্ছে, যেহেতু প্রতিটি পেপারের মূল্য হচ্ছে হচ্ছে একটা পেপারের মূল্য কত হচ্ছে আর কি। তো আমাদেরকে দিয়েছে 60টা, তাই না? তো 60 দিয়ে ভাগ করতে হবে 60 জন আর কি। তাহলে 60টি পেপার আমাদেরকে দিছে না, তাই 60 দিয়ে ভাগ করলাম। দেখো এখানে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, এখানে 450 এটাকে ভাগ করলাম কত দ্বারা, 60 দ্বারা। 60 দ্বারা এই যে ভাগ করলে কত হচ্ছে, 7.5। এই যে 7.5 এটাই হচ্ছে প্রতিটি মূল্য, প্রতিটির মূল্য মানে প্রতিটি পোস্টারের মূল্য চাইছে না, তাহলে প্রতিটি পোস্টারের মূল্য হচ্ছে এত টাকা। ঠিক আছে, যে 7.5 টাকা। 100টি পেপারের মূল্য এখানে বের করা হয়েছে, তোমাদের তো আর এটা চাই নাই। ঠিক আছে, প্রতিটির মূল্য চেয়েছে এখানে, একটার মূল্য। কাজ হচ্ছে গ, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। কাজ হচ্ছে গ হচ্ছে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। তোমরা তো বুঝতেই পারছো আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে গাছের মানে বিদ্যালয়ে বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি। এখানে এটা হচ্ছে দলগত কাজ। তো দলগত কাজে মানে প্রথমটা আর কি, দলগত কাজ 2, গাছ রোপণ পরিকল্পনা। তোমাদের বিদ্যালয়ের বাগানে 2টি প্লট আছে, এগুলো হলো প্লট 1 এবং প্লট 2। দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে। তা সকলে আলোচনা করো, ছবি এঁকে চিন্তা করো এবং নিচের প্রশ্নগুলো বা সমস্যাগুলোর 1 থেকে 4 সমাধান করে প্রত্যেকে নিজের খাতায় লিখতে হবে, উত্তরগুলো লিখতে হবে। দেখো এখানে 2টা প্লট। প্রথম প্লটে আছে আয়তাকাকৃতির এবং দৈর্ঘ্য বরাবর 26টা এবং প্রস্থ বরাবর 27টি গাছ রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যবর্তী দূরত্ব কত, 1 মিটার। ঠিক আছে, দেখো এখানে এরকম দেওয়া আছে এইভাবে। ঠিক আছে, এই দৈর্ঘ্য বরাবর মোট 26টা গাছ লাগানো আছে, আর প্রস্থ বরাবর 27টা গাছ লাগানো আছে, 17টি এই বরাবর। এখন এই যে এখানে এক ইয়া দেওয়া আছে আর কি, 1 মিটার করে ইয়ে আছে, ফাঁকা আছে একটা গাছের মধ্যে, আর একটা গাছের ফাঁকা আছে কত, 1 মিটার করে। এখন মনে করো 3 মিটার, এই যে 3টা গাছ লাগাতে হলে 3টা গাছের ভিতর কতটুকু ফাঁকা জায়গা আছে, এই যে এতটুকু ফাঁকা জায়গা না, তার মানে 1 মিটার বিয়োগ করে দিতে হবে, যে এখান থেকে 1 বিয়োগ করে দিলে ফাঁকা জায়গাটুকু পাওয়া যায়। একইভাবে এখানেও বর্গাকৃতির এবং দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন প্লট 1, 2, 3, 4 বলছে প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল বের করতে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে। পাশাপাশি 2টি চারার মধ্যবর্তী দূরত্ব যদি 1/2 মিটার হয়, তাহলে প্লট 1 এবং প্লট 2 তে কয়টি চারা রোপণ করা যাবে। ঠিক আছে, তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখাতে হবে। এখন প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল। প্লট 1 ছিল হচ্ছে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, 26টা গাছ দৈর্ঘ্য বরাবর লাগানো যায়, তাহলে সেখান থেকে 1 মিটার বিয়োগ করলে দৈর্ঘ্য পাচ্ছি। আবার প্রস্থ ক্ষেত্রেও 17 থেকে 1 মিটার বিয়োগ করে দিতে হবে, তাহলে ক্ষেত্রফল পাওয়া যাবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে এটার সাথে এটা বিয়োগ করলে এটা কত হয়, 25, আর এখানে হয় 16। গুণ করলাম, দেখো 25 এবং 16 যদি আমরা গুণ করে দিই, 25 গুণ হচ্ছে 16, তাহলে এখানে কত হয়, 400টি, এই যে 400 বর্গ মিটার। প্লট 2 বর্গক্ষেত্র, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই কত হবে, 21 - 1 মিটার, তাহলে দৈর্ঘ্য 20 হবে, প্রস্থ 20 হবে, কারণ বর্গক্ষেত্র, তাহলে গুণ করলে 20 গুণ 20 মানে কত, 400। ঠিক আছে, এবার প্লট 1 এবং 2 এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে। তাহলে দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি আর কি। তাহলে মোট চারার সংখ্যা কত হবে, 26 গুণ কত, 27, 26 গুণ 17, সরি। তো এখানে আমরা এটা হিসাব করবো। এখন দৈর্ঘ্য বরাবর একটু গুণ হচ্ছে, গুণ করলে কত হচ্ছে, এই যে 442টা, এই যে 442টা। আবার প্লট 2 এ দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 21টা, 21 গুণ 21 কত হয়, 441 হয়ে যায়। ঠিক আছে, এই দেখো। এরপরে 3 নম্বর প্রশ্ন, পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার কম হয়, সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে। খেয়াল করো, তখন প্লট 1 এ দৈর্ঘ্য বরাবর চারা রোপণ করা যাবে কয়টা, এই যে 26টা তো আগে ছিল, এখন তখন ছিল 1 মিটার, মানে একটা গাছ এই মধ্যবর্তী দূরত্ব ছিল 1 মিটার। এখন
সেটার অর্ধেক করা হয়েছে। দেখো এই যে এখানে আরো আরো অর্ধেক করা হচ্ছে, তাহলে আরো আরো গাছ লাগানো যাচ্ছে, তার মানে ডাবল, আগের চেয়ে ডাবল গাছ লাগানো যাবে। 26 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 52, এবং প্রস্থ বরাবর 2 দিয়ে গুণ করলে কত হয় 34। এখন প্লট একে মোট চারা রোপণ করা যাবে এই 52 এবং 34, এই দুটাকে গুণ করতে হবে, ঠিক আছে। 52 52 এবং 34, 52 এবং 34, সেখানে কত 17,000, মানে 1768, ঠিক আছে, এই যে 68। এবার আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমরা, ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। এখানে আরেকটু কাজ রয়েছে, তা হচ্ছে প্লট 2 এর দৈর্ঘ্য বরাবর চারা রোপণ করা যাবে কত। প্লট 2 এর মানে বর্গ আকৃতির ছিল, তাই না, 21টি ছিল, তাই এখন ডাবল হয়ে যাবে। যেহেতু দেখো এখানে ডাবল কেন হবে কথা হচ্ছে, তাই না, ডাবল কেন হচ্ছে 1/2 না। ওই যে বললাম যে এখানে মনে করো আগে ছিল এখানে একটা মাঝখানে কত 1 মিটার ফাঁকা ছিল, মাঝখানে কোনো জায়গায় মানে গাছ লাগানো ছিল না, এখন ফাঁকা থাকবে 1.5 মিটার, মানে হাফ মিটার আর কি। হাফ মিটার যদি থাকে ফাঁকা, তাহলে এখানে আরেকটা গাছ রোপণ করা যাচ্ছে, তার মানে ডাবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে কয়টা গাছ লাগানো গিয়েছিল তার চেয়ে ডাবল লাগানো যাবে, তার মানে 42টা। আর প্লট 2 এ, ঠিক আছে, প্লট 2 এ প্রস্থ বরাবর সেম, প্রস্থ বরাবর দৈর্ঘ্য প্রস্থ তো সেম, তাহলে প্লটে 2 এ মোট চারা রোপণ করা যাবে কতগুলো 42 গুণ 42, 42 গুণ 42 কত হয় 42 গুণ 42, দেখো কত আসে 42 42 কত হয় দেখো 1764, তার মানে 64টি গাছ লাগানো যাবে 1700। এখন 4 নম্বর প্রশ্ন আমাদের করা হয়েছিল যে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে, তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখাও। প্লট 1 এ নির্বাচন করা হবে কারণ এতে বেশি চারা রোপণ করা যাবে। দেখো প্লট 2 এ 1764টা আর প্লট 1 এ 1768টা, তার মানে যেখানে বেশি গাছ লাগানো যাবে সেটা আমাদের চয়েস করতে হবে, তাই না। তারপরে একক কাজ, এখানে একক কাজ 2, গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা, এটা আমরা এখন করব। এখানে আমাদের এটা করতে হবে কাজটা। কি কি কাজ আছে এখানে দেওয়া, গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা। বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র 2 বার গাছের গোড়া পর্যবেক্ষণ করে বুঝে ফেলা সম্ভব কখন গাছে পানি দিতে হবে। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে তখনই গাছে পানি দিতে হবে এবং মাটি একটু আলগা করে দিতে হবে, আবার ময়লা কিছু থাকলে সরিয়ে দিতে হবে। অর্থাৎ যদি আমরা সপ্তাহে মাত্র 2 দিন গাছের যত্ন নিতে পারি তাহলেই গাছগুলো ভালো থাকবে, গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এবার নিচের সমস্যাগুলো সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকলে মিলে বিদ্যালয়ের গাছগুলো যত্ন নিতে পারে। এখানে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে 4টা প্রশ্ন, 1 2 3 4, আমরা 4টা প্রশ্ন পড়বো এবং উত্তর দেবো। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে ধরো সপ্তম শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণে গাছ রয়েছে। আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে, তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে মানে 4 সপ্তাহে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এখানে তো ধরি সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী কতজন আছে, শিক্ষার্থী মনে করো 30 জন আছে, তাহলে তোমার ক্লাসে যতজন আছে সেগুলো দেখবা। সপ্তম শ্রেণীতে বাগানে গাছ আছে কয়টা, যতজন শিক্ষার্থী আছে তার ডাবল আছে, তাহলে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 60টা। প্রতি শিক্ষার্থী প্রতিবার গড়ে গাছের যত্ন করবে কতবার, দেখো 60টা গাছ রয়েছে আর শিক্ষার্থী আছে কত কয়টা 30 জন, তাহলে 60 ভাগ 30 তার মানে কত 2। এখন প্রতিজন শিক্ষার্থী 1 মাসে গড়ে গাছের যত্ন কয়বার করবে, 1 মাসে আছে 4 সপ্তাহ, 4 দুগুণে কত হয় 8টা, তাহলে 8। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার 1/5 অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে তবে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেকে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন। এখানে 2 নম্বর প্রশ্ন চলে আসলাম। দেখো 30 জন শিক্ষার্থী ছিল, তাই না, শিক্ষার্থী ছিল কতজন 30 জন। এখন 30 জন যদি থাকে তাহলে 1/5 অংশ মানে কত, এটা কাটাকাটি করে কত যাবে, এটা কিন্তু 6 বার যাবে, তার মানে 6 জন। এখন 30 জন থেকে 6 জন গেলে অবশিষ্ট কতজন থাকবে, 24 জন থাকবে। এখন 30 জনের মোট
যে যত্ন নিতে হবে কতবার, 60 বার করে, তাই না? এখন 24 জনের যত্ন নিতে হবে কতবার, মানে 30 জনের তো 60 যত্ন নেওয়ার কথা 60 বার, তাই না? কিন্তু এখন আছে কতজন, 24 জন আছে। তাহলে কতবার নিতে হবে যত্ন? তাহলে এই যে 60 ভাগ হচ্ছে 24, এখন 60 কে যদি 24 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, আড়াই হবে, 2.5 বার হবে, তাই না? এরকম। এরপরে 3 নম্বর প্রশ্ন, মনে করো তোমার গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কত দিনে শেষ করতে পারবে? এখন দেখো, 6 জন শিক্ষার্থী একটি কাজ করে কতদিন, 28 দিনে। তাহলে সেই কাজ যদি একজনে করতে হয় তাহলে বেশি দিন লাগবে। বেশি দিন হলে কি হবে, গুণ করতে হবে, 28 সাথে 6 গুণ করতে হবে। এখন 30 জন শিক্ষার্থী একটি কাজ করবে কত দিনে, সবাই মিলে যদি করে, তাই না? বলছে না যে তোমরা সব শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কম দিন লাগবে। কম দিন হলে সেটাকে ভাগ করতে হবে। তাহলে প্রথমে করতে হবে কি, 28-এর সাথে 28 গুণ হচ্ছে এই 6, 28 সাথে 6 গুণ করে 30 দিয়ে ভাগ করতে হবে। এই যে দেখো, 30 দিয়ে ভাগ করলাম, কত হলো এখানে, এই যে 5.6 দিন লাগবে, 5.6 দিন। তাহলে প্রায় 6 দিনই ধরতে পারি, তার মানে 6 দিন লাগবে। তারপরে একদম লাস্টের কাজ, আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে, এমন 2টি বিষয় তুমি লেখো। এখন যেগুলো শিখতে পেরেছি, গাছের সংখ্যা এবং তাদের যত্নের গুরুত্ব সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেছে, মানে বিস্তারিতভাবে জ্ঞান লাভ করেছে। 2 নম্বর যেটা শিখেছি, পরিবেশ রক্ষায় কাগজের অপচয় কমানোর প্রয়োজনীয়তা এবং তার গাণিতিক হিসাব সম্পর্কে শিখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের 1 নম্বর নমুনা প্রশ্ন। এরপর আমরা নমুনা প্রশ্ন আর 2-1টা নিয়ে আলোচনা করবো এবং তোমাদের পরীক্ষার আগের দিন আমরা একটা ফাইনাল সাজেশন দিয়ে দেবো, চূড়ান্ত সাজেশন। আশা করছি এগুলো তোমরা যদি ভালো করে পড়ে থাকো তাহলে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবা। আর আমাদের নতুন যে ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।